তো প্রিয় ছাত্রছাত্রী হিরাজিএস একাডেমিতে প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের যে টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ। তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখেছো এখান থেকে কোয়েশ্চেন এসেছে, আর আমি তোমাদেরকে তুলে ধরে দেবো এসএসসি। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে দেখো, অ্যানালাইজ করো, তাহলে তুমি এখান বা এগুলো টপিকের উপর তোমরা বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু দেখে থাকবে বা পেয়ে যাবে। তো যেমন আজকের আমাদের টপিক হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেমের যে আমাদের আজকের পার্ট সেটা হচ্ছে সূর্যকে নিয়ে অর্থাৎ সানকে নিয়ে। তো দেখি চলো দেখে নাও সূর্য সম্পর্কে আমাদেরকে আছে তো অনেক ডেটা, কিন্তু আমাদেরকে আমাদের পরীক্ষার দিক থেকে কোন কোন টপিক গুলো ধরতে হবে সেইটুকুই আমরা আলোচনা করব, বা সেইগুলোর ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমত হচ্ছে যে পৃথিবী থেকে গড় দূরত্ব হচ্ছে 14,96,00,000 কিলোমিটার বা 14.96 কোটি কিলোমিটার। তাহলে আমাদের যে পৃথিবী আছে আর যে সূর্য আছে তার যে ডিস্টেন্স, তার যে দূরত্ব, সেটা কিন্তু হয়েছে আমাদের 14.96 কোটি কিলোমিটার। তাহলে আমাদের যে সান রয়েছে অর্থাৎ সূর্য রয়েছে এবং আমাদের যে পৃথিবী রয়েছে অর্থাৎ আর্থ রয়েছে, এদের মধ্যে ডিস্টেন্স কত? এদের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল 14.96 কোটি কিলোমিটার। ওকে, নেক্সট কি বলছে? ওকে, ঠিক আছে, নেক্সট কি দেখো, নেক্সট বলছে যে সর্বোচ্চ দূরত্ব। এবার আমরা জানি আমাদের যে পৃথিবী আছে, আমাদের যে পৃথিবী আছে সেটা কিন্তু অবিরাম ভাবে ঘুরে চলেছে। কি ঘুরে চলেছে? অর্থাৎ নিজের কক্ষপথ কিন্তু ডিম্বাকৃতি। আমরা জানি যে পৃথিবীর যে কক্ষপথ সেটা কিন্তু ডিম্বাকৃতি, আর সূর্য কিন্তু কেন্দ্রে রয়েছে। সূর্য কিন্তু কোথায় রয়েছে? কেন্দ্রে রয়েছে। এবার পৃথিবী কোনো কোনো সময় ঘুরতে ঘুরতে সূর্যের কাছে চলে আসে, কোনো কোনো সময় সূর্য থেকে ডিস্টেন্স দূর হয়ে যায়। তাহলে এই যে ডিস্টেন্স, এটা তো আমাদের 14.9, এটা হচ্ছে আমাদের এভারেজ ডিস্টেন্স, গড় দূরত্ব। ঠিক আছে, আমাদের কোন সময় সবচেয়ে বেশি ডিস্টেন্স হবে, কোন সময় সবচেয়ে কম ডিস্টেন্স হবে, যার কারণে কিন্তু আমাদের ঋতুর পরিবর্তন হয়ে থাকে। যে তোমার ঠান্ডা, গরম, বর্ষাকাল এগুলো যে পাচ্ছ, সিজন যে পাচ্ছ, এই সূর্য থেকে ডিস্টেন্স দূর এবং কাছের জন্য পাচ্ছ কিন্তু। আর আমাদের পৃথিবী যখন নিজে এক পাক ঘুরছে, যখন পৃথিবী, আমি পৃথিবী তো আমি যখন নিজে এক পাক ঘুরলাম, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। কিন্তু পৃথিবী নিজে ঘুরতে ঘুরতে যখন এটা ধরে নাও পৃথিবী, আর এটা ধরো সূর্য, এটা পৃথিবী, পৃথিবীতে নিজে ঘুরছে, আবর্তন গতি আছে, কিন্তু পৃথিবী কিন্তু সূর্যর চারদিকে যখন ঘুরছে না, তো কোনো সময় সূর্য থেকে কাছে দূরত্ব হয়ে যাচ্ছে, কোনো সময় দূর ডিস্টেন্সে দূর হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ডিস্টেন্সের এভারেজ নিলাম 14.96 কোটি কিলোমিটার, কিন্তু কোন সময় কাছে কোন সময় দূরে হচ্ছে, তার ডিস্টেন্সটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এর অ্যাপ্রক্সিমেট যেটা প্রায় ধরা হচ্ছে যে সূর্য থেকে যে পৃথিবীর যে সর্বোচ্চ দূরত্ব, যে সবচেয়ে বেশি ডিস্টেন্স, সেটা হচ্ছে 15.21 কোটি কিলোমিটার বা 15,21,00,000 কিলোমিটার। এটাকে আমরা একটা নির্দিষ্ট তারিখ দেখে ধরে রেখেছি, হচ্ছে 4th জুলাই। এই 4th জুলাই এটা হচ্ছে অপসূর। তাহলে যে সময় বা যেই দিনটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি থাকে সেটা কি বলা হয়? অপসূর বলা হয়। এবং ওটা কত তারিখ ধরা হয়েছে? আমাদের 4th জুলাই বা 4 জুলাই কিন্তু অপসূর ধরা হয়েছে। এবার আমি যেমন বললাম কি, যখন যখন ধরে নাও সূর্য তোমার গিয়ে কি বললাম সর্বোচ্চ দূরত্ব, এই যে ডিস্টেন্সের দূরে হয়ে গেছে, তো এই দূরত্বটা হচ্ছে আমাদের কি? অপসূর, অর্থাৎ 4th জুলাই ধরে নিচ্ছি আমরা। ওকে, 4th জুলাই। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি? অপসূর। এটা হচ্ছে আমাদের অপসূর। কিন্তু কোন কোন সময় না ডিস্টেন্সটা কিন্তু কাছেও চলে আসছে। দেখো অনেক কাছে আছে, এই ডিস্টেন্সটা অনেক বড়, কিন্তু এই ডিস্টেন্সটা অনেক কম। তো সর্বনিম্ন দূরত্ব যে আছে এটা হচ্ছে আমাদের 14.70 কোটি কিলোমিটার বা 14,70,00,000 কিলোমিটার। তো এটাও আমরা একটা নির্দিষ্ট তারিখ দিয়েছি, সেটা আমাদের 3 জানুয়ারি বা 3rd জানুয়ারি। তো সূর্য থেকে পৃথিবীর যে সর্বনিম্ন দূরত্ব ওইটা হচ্ছে আমাদের কত তারিখ? 3 জানুয়ারি বা 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি কতরে? 14.70। আর অপসূর হচ্ছে আমাদের
15.21 কোটি কিলোমিটার। তাহলে অনসুর আর অপসুর কিন্তু পরীক্ষাতে এসছে। আর তোমরা যদি এসএসসি, সিএইচএসএল বা যে কোনো এক্সামের বা ডব্লিউবিপি বলো, যে কোনো এক্সামের যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবা, তুমি অপসুর, অনসুর, ডিসটেন্স এগুলো থেকে কোশ্চেন কিন্তু তুমি পাবে। নেক্সট হলো আমাদের এর বেস দেখি। তাহলে এর ব্যাস কত? তো সূর্যের যে বেস এটা হচ্ছে প্রায় 13,92,684 কিলোমিটার, যেটা পৃথিবীর কত? পৃথিবীর প্রায় 109 গুণ। পৃথিবী থেকে কত গুণ বড়? 109 গুণ কিন্তু বেশি আছে। ওকে, এই কোশ্চেনে কিন্তু এসএসসি সিজিএল কিন্তু ফাইন করেছিল বা খুঁজেছিল বা কোশ্চেন নিজের কোশ্চেন পেপারে দিয়েছিল যে সূর্যের ব্যাস কত, ঠিক আছে, এবং বা সূর্যের ব্যাস পৃথিবীর কত গুণ বেশি আছে। তো যাই হোক, এই রকমের টপিক কিন্তু পরীক্ষায় বারবার আসছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা এর। তো বাবু, আমরা এর আগের স্লাইডে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটা দেখলাম। এবার আমরা দেখব যে এই যে সূর্য যা আছে, তো এই সূর্যটা কি দিয়ে তৈরি? এই যে আমরা সান পাচ্ছি অর্থাৎ সূর্য যে পাচ্ছি, এটা কি দিয়ে তৈরি? সানটা কি দিয়ে তৈরি? তোমরা মনে রাখবে আমাদের যে সূর্য আছে না, এটা সাধারণত হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে কিন্তু আমাদের সূর্য কিন্তু গঠিত হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু এসএসসি কিন্তু জিজ্ঞেস করেছে। আমি আগেই বললাম যে আমরা অনেক ডিপলি একদম অ্যানালাইজ করে কিন্তু ক্লাসগুলো রেখেছি। ফালতু বকওয়াসবাদী কথা বাদ দিয়ে আমরা পরীক্ষার দিক থেকে লক্ষ্য করে যেগুলো ডেটা আমাদের প্রয়োজন সেগুলোকে নিয়েছি। তো আমরা ওই দিকেই আমরা লক্ষ্য করে ক্লাস করছি। এবার যেটা পরীক্ষার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, একদম যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। খুবই ইজি কোয়েশ্চেন আছে, খুবই পাতি কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটাও বাচ্চারা ভুলে দেয়। তো মনে রাখবা, আমরা জানি যে আলোর গতিবেগ সবচাইতে বেশি আছে। তোমরা দেখেছো যখন বিদ্যুৎ চমকায়, তো বিদ্যুৎ চমকানো আলো কোথায় পাচ্ছি আমরা, আর শব্দটা করে পাচ্ছি। এর একমাত্র কারণ হচ্ছে যে শব্দের চাইতে অনেক বেশি গতিবেগ রয়েছে আলোর, যার কারণে আলোটা আমরা প্রথম দেখতে পাই, তারপরে কিন্তু শব্দটা পাই। তোমরা যদি দেখতে রয়েছে না স্লো, যার কারণে কি হয়, শব্দটা পরে শোনা যাচ্ছে আর আলোটা তাড়াতাড়ি চলে আসছে। তো ঠিক একই রকম, তো এখান থেকে একটা কোশ্চেন আছে যে সূর্যের থেকে যে আলো আসে পৃথিবীতে, তো কত সময় লাগে? এনটিপিসি বলো, জিডি বলো, ডব্লিউপি বলো, কেবি বলো, যে কোনো এক্সাম কিন্তু এই কোশ্চেনটাকে জিজ্ঞেস করে। তোমরা 8 মিনিট 20 সেকেন্ড, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, লাইট পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। একটা কোশ্চেন এখানে আসলো, আমার মনে আসছে যে সূর্যের কত ভাগ আলো পৃথিবীতে আসে? তো মনে রাখবা, সূর্যের 200 ভাগ, না 200 কোটি ভাগ, 200 কোটি ভাগের মাত্র এক ভাগ, মাত্র এক ভাগ, মাত্র এক ভাগ আলো কিন্তু আমরা পাই। তো ভাবো, 200 ভাগ না, 200 কোটি ভাগের মাত্র এক ভাগ পাচ্ছে। ভাবো, এক ভাগে এত গরম আছে, যদি 2 ভাগ চলে আসে, 3 ভাগ চলে আসে, কি গরম লাগবে, সেই লেভেলের একদম বাজবাই না, আমরা বাজবই না কেউ। তো ঠিক আছে, তাহলে সূর্য থেকে আলো আসে 200 কোটি ভাগের এক ভাগ, কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। এবার সূর্য যে আছে তার যে বাইরের লেয়ার, এই যে বাইরের যে স্তর, এটাকে কি বলা হয়? তো মনে রাখবা, এই কোশ্চেনটা কিন্তু এক্সামে বারবার আসে। তো সূর্যের বাইরের স্তর বলা হয় করোনা। কি বলা হয়? করোনা। তাহলে সূর্যের বাইরের স্তর কি বলা হয়? করোনা। তো ভাববাকে স্যার, করোনা বোধহয় তাহলে সূর্য থেকে এসেছিল। না, করোনা সূর্য থেকে এসেছিল না, ওটা আলাদা একটা আছে, ডিজিজ রয়েছে। তা আমরা সূর্যের যে বাইরের যে লেয়ার, ওটাকে আমরা করোনা বলবো, ঠিক আছে? এটা পরে ভুল করিও না, পরীক্ষায় চলে আসবে সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়, অপশনে করোনা থাকবে। তুমি ভাববা কি হ্যাঁ, পরীক্ষা যে নিচ্ছে ওর মাথা খারাপ হয়েছে, করোনা অপশন দিতে উচিত ছিল না, করোনা তো একটা রোগের নাম। না বাবা, সূর্যের যে বাইরের লেয়ার, সূর্যের যে বাইরের স্তর, তাকেও কিন্তু করোনা বলা হয়। মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে সূর্যের বাইরের স্তর কি হলো? করোনা। ওকে, নেক্সট বলছে সৌরঝড়, অর্থাৎ সোলার স্টর্ম। সৌরঝড় হয় কত বছর পর পর হয়? যেমন তুমি বাড়িতে বিন্দাস আছো, আর মাঝে মধ্যে এরকম রাগ হচ্ছে, এদিক ওদিক সব ভেঙে দিলাম, চুরমার করে দিলাম, তো তোমার মধ্যে ঝড় উঠে গেছে। তো সৌরঝড়ও হয়, কোন হয় ঝড় জানো? তো সৌরঝড় যে হয় না, এটা কিন্তু 11 বছর পর পর হয়। অর্থাৎ সূর্য মাঝে মধ্যে রেগে যায়,
তো ওর রাগা ফিক্সড আছে কি আমি 11 বছর পর পর একদম পুরো তবাহি মাচিয়ে দিব। তো সূর্যের মধ্যে যে ক্রোধ, যে রাগ, এটা কবে দেখা যায়? তাহলে 11 বছর পর পর দেখা দিয়ে যায়। ওকে, মনে থাকবে? তাহলে সৌর ঝড় কত বছর পর পর আসে? 11 বছর পর পর আসে। তোমার ঝড় কত কত বছর পর পর আসে? জানি না স্যার, যখন মনে হয় রেগে যাচ্ছি তখনই আমার ঝড় উঠে যাচ্ছে। তো না বাবা, দেখো সূর্য রাখছে তো নিজের মেন্টালি নিজ আসছে, ওর মন করবে, ওর টাইমিং আছে, আমি ওই সময় রাখবো। আর তুমি কেমন প্রাণী আছে, যেমন মানুষকে গুদগুদি লাগায় না, তুমি এরকম হাসি মজাক শুরু করে দিচ্ছ, ওই রকম তোমাকে রাগও হয়ে গেল না। রাগ বা যা করবে নিজের মাইন্ডসেট অনুযায়ী নিজের মতো করে রাগো। কেউ রাগালো হয়ে গেল, কেউ হাসালো হেসে গেল, কেন কি দরকার? তার মানে তুমি একজন না পুতুল খেলা যে হয় রাজস্থানে তেমন হয়েছে, যেমন যেমন তোমার করছে তুমি তেমন তেমন হচ্ছে। তো পাবলিক কে কি বলছে জাস্ট নট ম্যাটার, তুমি কি বলছো এটা যেন ম্যাটার করে, এই দিকে লক্ষ্য রাখবা। কিন্তু দেখো প্রাকৃতিকের দান আছে সূর্য, প্রকৃতির দান, কিন্তু সূর্য একটা টাইমিং আছে, নিজের টাইম হিসাবে নিজের মধ্যে ক্রোধ, নিজের রাগ দেখায়। তাহলে সৌর ঝড় বা সোলার যে স্ট্রং, এটা কবে কত কত দিন পর পর দেখা যায়? তাহলে 11 বছর পর পর দেখা যায়। তাহলে আমি আজ থেকে মনে করবো যে আমার যে স্টুডেন্টরা আছে তারাও কিন্তু কেউ রাগালে রাখবে না নিজের, বা আমার স্টুডেন্ট কি যারা আমার ভাই বোন যারা বড়রাও আছে তারাও সময় দেবে, কিছু কিছু বলে রয়ে গেল, কেউ চাইছে রাগানোর তুমি রেগে যাচ্ছ, এটা কিন্তু হওয়া উচিত নয়। তার মানে তুমি কারোর উপর ডিপেন্ডেন্ট আছো, কেউ তোমাকে চালাচ্ছে, তুমি তুমি কার নয়, তুমি সাইকেল নয় কি তোমাকে চালাবে, তুমি একজন মানুষ, তোমার বিচার বুদ্ধি আছে, তোমাকে নিজের মেন্টালিটি ভাবা উচিত, তোমার কোনটা করণীয় কোনটা করণীয় নয়, কখনো রাখবে কখনো রাখবো না। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আমাদের সূর্যের না, যে সূর্য তো আমাদের কাছে আছে, যেমন পৃথিবী একটা গ্রহ আছে, তো ধরে নাও সূর্য হলো বাপ, সূর্য হলো পিতাশ্রী, ওকে, আর তার টোটাল 8টা ছেলে আছে। তাহলে সূর্যের কটা গ্রহ আছে পাশে? সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ কিন্তু অনবরত আবর্তন করে চলেছে। ওই 8টা গ্রহকে বলা হচ্ছে কুলীন গ্রহ। কি গ্রহ বলা হয়? কুলীন গ্রহ। তাহলে সূর্যের 5 পার্শ্ববর্তী গ্রহের সমাপতি 8টি গ্রহ রয়েছে, সেই গ্রহকে কি বলা হয়? কুলীন গ্রহ। এবার 8টা গ্রহের হচ্ছে কুলীন গ্রহ, 8টা ভাইয়ের মধ্যে না ঝামেলা লেগে গেল, 4 ভাই চলে গেল একদিকে আর 4 ভাই চলে গেল একদিকে। তো 4 ভাই বললো, প্রথম 4 ভাই বললো কি আমরা আমার বাবাকে ভালো করে রাখবো, আমার বাবাকে একদম ভালো করে নিজের কাছে রাখবো। তো সূর্য হলো বাবা, আর যে 4টা গ্রহ সূর্যের কাছে কাছে একদম আছে, মানে সূর্যকে পরপর করে লাইন করে গিয়ে রেখেছে কি প্রথমে আমার বলিদান হবে, তারপর আমার বাবাকে হাত দিবে, কারো বাবার হিম্মত নাই। তাহলে যে যেগুলো গ্রহ সামনে আছে তাদেরকে বলবো অন্তস্থ গ্রহ, আর যেগুলো ঠিক আছে পিতাজি চাকরি পেয়ে গেছে তো চলে গেল টাউনে, বাড়ি ঘর ছেড়ে দিল, তো তারা হলো বহিস্থ গ্রহ। তাহলে সূর্য টোটাল 8টা গ্রহকে, সূর্যের 8টা বেটাকে আমরা 4 করে ভাগ করব। 4টা বেটা বাবার খুব প্রিয়, বাবার কাছে আছে, আর 4টা বেটা ওর 4টার পরে আছে, অর্থাৎ টোটাল 8টা বেটা। তো যারা কাছে আছে ওরা হলো অন্তস্থ গ্রহ, বাবার একদম কাছে, আর বাকি 4টা হচ্ছে বহিস্থ গ্রহ, ওরা একদম বাইরের। তো আমরা এবার অন্তস্থ গ্রহ কোনগুলো, বহিস্থ গ্রহ কোনগুলো, সেদিকে লক্ষ্য রাখবো এবং সেগুলোকে আমরা আলোচনা করবো। তাহলে অন্তস্থ গ্রহ বুঝে নিয়েছো, বহিস্থ গ্রহ বুঝে নিয়েছো। টোটাল গ্রহ হচ্ছে 8, টোটাল গ্রহ হচ্ছে 8, 4 হচ্ছে অন্তস্থ গ্রহ, 4 হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে সূর্যের যে প্রথম 4টা পাবো ওটা অন্তস্থ, আর তারপরে 4টা পাবো বহিস্থ, ঠিক কিনা? তো এবার দেখে নিই নেক্সট। তো চলো এবার দেখে নিই আমরা সৌরজগতের যে 8টা টোটাল কুলীন গ্রহ ছিল তার যে ভাগ করলাম আমরা অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ, অন্তস্থ আর বহিস্থ যে 4টা করে পার্ট সেগুলো দেখবো। তাহলে কোন কোন গ্রহকে আমরা অন্তস্থ গ্রহ বলবো? নাম্বার 1 হচ্ছে বুধ। বুধ হচ্ছে প্রথম গ্রহ, সূর্যের সবচাইতে কাছের গ্রহ। 2 হচ্ছে শুক্র, শুক্র গ্রহ। 3 নম্বর হচ্ছে আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর সামনের গ্রহ হচ্ছে সূর্য, এবং তার পরবর্তী 4 নম্বর যে গ্রহ সেটা হচ্ছে আমাদের মঙ্গল। তাহলে অন্তস্থ গ্রহের প্রথম গ্রহের নাম বুধ, অন্তস্থ গ্রহের লাস্ট গ্রহের নাম মঙ্গল। আমরা কিন্তু যখন অন্তস্থ গ্রহ বলবো তখন আমরা এটা লাস্ট নিব না, নেপচুনকে নিব না, কেন এটা বহিস্থ গ্রহতে আসবে। যদি বলে কুলীন গ্রহের লাস্ট গ্রহের নাম কি, তাহলে নেপচুন নিব। যদি আমাদের অন্তস্থ বহিস্থ বলে দেয়, যদি কোয়েশ্চেন কে অনেক হার্ড লেভেলে বানায় তাহলে এরকম করে দিতে পারে যে অন্তস্থ গ্রহের লাস্ট গ্রহের নাম কি, তাহলে তোমরা সবাই নেপচুন মেরে দিবে অপশনে, কিন্তু ভাইয়া অন্তস্থ গ্রহের মধ্যে লাস্ট তো মঙ্গল আসছে,
এদিক কিন্তু লক্ষ্য রাখতে হবে, কিন্তু ওই জন্য ভাই পড়তে হবে, বুঝে পড়তে হবে, রাতটা মেরে পড়লে হবে না, ঠিক আছে? তাহলে টোটাল 4টা গ্রহ পেলাম আমরা অন্তস্থ। 1 নম্বর বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল। কি বললাম? বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই 4টা হচ্ছে আমাদের অন্তস্থ গ্রহ। মানে এরা সূর্য নিজের বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, এরা একদম বাইরে যাবে না, ওর পাশে একের পর এক লেগে আছে। এবার এদের পরে যারা আছে না, এদেরকে বহিষ্ঠ গ্রহ বলা হয়। তার মধ্যে চলে আসছে প্রথমে বৃহস্পতি, সবচাইতে বড় আছে, সবচাইতে বড়। আমরা এদের ব্যাপারে আমরা 1 বাই 1 করে পড়বো। তাহলে 5 নম্বর নিয়ে নিচ্ছে আমরা বহিষ্ঠ গ্রহ। 5 নম্বরে আসলো কি হিসাবে? কুলীন গ্রহ হিসাবে, কিন্তু বহিষ্ঠ গ্রহের হিসাবে 1 নম্বরে আসবে। 2 হচ্ছে, তারপরে 6 নম্বর হচ্ছে শনি, 7 শনি, তারপরে হয়ে গেল 7 নম্বর হচ্ছে ইউরেনাস, আর লাস্ট হয়ে গেল 8 নম্বর নেপচুন। তো এই টোটাল আমাদের 8টা গ্রহ রয়েছে। কি কি বললাম? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই টোটাল 8টা গ্রহের মধ্যে না একমাত্র পৃথিবী আছে যেখানে প্রাণী জগৎ রয়েছে, অর্থাৎ জীবের বসবাস যুক্ত, কিন্তু এটা একটাই মাত্র গ্রহ। মঙ্গলে বলা হচ্ছে যে জলের সন্ধান পাওয়া গেছে। আমরা যখন 1 বাই 1 করে পড়বো তো আমরা দেখবো যে তার ব্যাপারে, এবং আমরা পরীক্ষার দিক থেকে দেখবো যে কোন কোন কোয়েশ্চেন গুলো পরীক্ষায় চলে এসেছে। আমি যে ডেটা দিলাম এখান থেকে কিন্তু পরীক্ষা কোয়েশ্চেন এসেছে, আর লাস্টে একটা কোয়েশ্চেন আনসার তোমরা দিবা। নেক্সট কি বলছে দেখো, আমরা যে মহাবিশ্ব যে আছে, তো মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নে কি বলা হয় পরীক্ষাতে এসেছে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো যখন চেক করবা, যখন তোমরা মক টেস্ট দিবা তখন পাবা। কসমোলজি, কসমোলজি মনে রাখবা। এই যে লোগো বা লজি, এই যে লজি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া স্টাডি রিলেটেড, পড়াশোনা রিলেটেড। তাহলে মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নে কি বলা হয়? তো মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়ন বলা হয় কসমোলজি। কি বলা হয়? কসমোলজি। ওকে, এবার এই যে মহাবিশ্ব বা এই যে সৌরজগৎটা, এই যে সোলার সিস্টেমটা, এটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই যে সৌরজগৎ, এটা প্রথম কে আবিষ্কার করেছিল? এটা ছিল নিকোলাস কোপারনিকাস। তো নিকোলাস কোপারনিকাস কিন্তু সর্বপ্রথম সৌরজগৎ এর আবিষ্কার করেছিলেন 1543 খ্রিস্টাব্দে। কবে? 1543 খ্রিস্টাব্দে, 1543। তো 1543 সালে সর্বপ্রথম নিকোলাস কোপারনিকাস কিন্তু সৌরজগৎ এর আবিষ্কার করেছিলেন। আশা করছি সূর্যের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। সূর্যের থেকে যেগুলো কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলো তোমাকে ধরাতে পারলাম। এবার আমরা চলো তোমাদের সামনে একটা রুট কোশ্চেন দিয়ে দিই, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল। আর তোমরা এবার মানে প্র্যাকটিস লাগাবে, যখন সূর্য থেকে যদি কোনো কোশ্চেন দেখবা এই মানে এই যে স্লাইডে যা যা তুমি পড়লা এর বাইরে একটা কোশ্চেন বাইরে যাবে না, এর মধ্যে থেকে কোশ্চেন থাকবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। হিরাজেস একাডেমিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন চাকরি লেভেলের পরীক্ষার যে ডেটাগুলো, যে কোশ্চেনগুলো, যে কনসেপ্টগুলো যে পরীক্ষা আছে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবা। যার কারণে এই চ্যানেলটা তোমরা ইনস্ট্যান্টলি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যেরকম এই রকমের ইনস্ট্যান্টলি ভিডিওগুলো স্টাডি রিলেটেড তোমরা তাড়াতাড়ি পেতে পারো। থ্যাংক ইউ, জয় হিন্দ।